আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান। স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থতার জন্য ভিটামিন ডি। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস। অধ্যাপক শিশু হরমোন বিভাগ, স্যার কাজ করছেন অধ্যাপক বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট। স্যার আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আজকে যারা দর্শক শ্রোতা উপস্থিত আছেন তাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। আ জীবন চালাতে গেলে জীবনে একটি ছন্দ দরকার। সেই ছন্দর জন্য আমাদের সবারই ভিটামিনের প্রয়োজন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং সেই শিশুকে সুস্থ সবল রাখার জন্য ভিটামিন ডির আসলে কোনো বিকল্প নেই। এই ভিটামিন ডির যেন কোনো শিশুরই অভাব না হয়, সে ব্যাপারগুলো নিয়ে আজ আমরা জানতে চেষ্টা করব সুস্থতার জন্য ভিটামিন ডি। স্যার, ১ম এই একটু জেনে নিতে চাই যে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ। ভিটামিন ডি, আমরা সবাই জানি যে আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজনীয়তা, যে আমরা খাদ্যের যে মূল উপাদানগুলা নিত্য প্রয়োজনীয় হিসাবে বিবেচনা করি, তার মধ্যে কার্বোহাইড্রেট, শ্বেতসার, তারপরে প্রোটিন বা আমিষ, তারপরে চর্বি বা ফ্যাট বা লিপিড, তারপরেই আসছে ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। তাহলে ভিটামিন তো অত্যাবশ্যকীয় একটি দৈনন্দিন আমাদের প্রয়োজন রয়েছে। তার মধ্যে ভিটামিন ডি কেন স্পেশালি এত ইম্পর্ট্যান্ট, তার জন্যে আমরা যেটা সবাই কম বেশি জানি যে ভিটামিন ডি আমাদের হাড়, অস্থি এবং মাংস, যেটাকে বলা হয় অস্থি মাংস, যেটা আমাদের শরীরের গঠন, মূল গঠনকে ধারণ করে রেখেছে, সেটার জন্য ভিটামিন ডি কিভাবে, সেটা আবার ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করে, যার জন্য ক্যালসিয়াম এবং ফসফেট দিয়ে কিন্তু বোনস তৈরি হয়। হ্যাঁ, এবং মাসকুলার স্কেলিটাল সিস্টেম, বোনস এবং মাসল কম্বাইন্ডলি যে জায়গাগুলা, সেখানে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফেটকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে আমাদের গতানুগতিক একটা ধারণা বা জ্ঞান। কিন্তু নতুন করে যতই দিন যাচ্ছে ততই আমরা ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা আমাদের শরীরে দারুণভাবে গবেষণায় বেরিয়ে আসছে। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে একটা ইমিউন সিস্টেম, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও এই ভিটামিন ডির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা আমরা বিগত সময়ে, করোনার সময় কিন্তু আমরা সবাই এটা সম্পর্কে জি স্যার। বিশেষ সচেতন হয়েছি যে ভিটামিন ডির অভাব হলে তাদের করোনায় মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা আরো গবেষণায় দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করছে, এবং এই অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন বডিতে প্রতিনিয়ত আমাদের শরীরের যে দৈনন্দিন অ্যাক্টিভিটি, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের যে ধারণ ক্ষমতা এবং অন্যান্য যে রোগ ব্যাধি, সেটাকে দারুণভাবে প্রতিরোধ করে চলে। সেইখানে উল্লেখযোগ্য কি? উল্লেখযোগ্য হচ্ছে ব্রেন সিস্টেম, নার্ভাস সিস্টেম, এবং আরো আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে বলা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বা ডায়াবেটিসের যে চিকিৎসা বা সেক্ষেত্রেও ভিটামিন ডি দারুণভাবে প্রভাব বিস্তার করছে। আর আমরা শিশু বিশেষজ্ঞ, হরমোন বিশেষজ্ঞ হিসেবে জানি যে মানুষের যে স্থূলতা, শিশুদেরও যে স্থূলতা, সেখানেও কিন্তু ভিটামিন ডি এর একটা ভূমিকা রয়েছে। তা সব মিলিয়ে যে ভিটামিন ডি আমাদের অত্যন্ত অপরিহার্য একটা ভিটামিন, এটা বলার আর কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আসলে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই অত্যাবশ্যক উপাদান এবং একটা শিশু যখন বাড়ন্ত বয়সে থাকে তার জন্য কিন্তু ভিটামিন ডির প্রয়োজনীয়তা আরো অনেকাংশে বেড়ে যায়। স্যার, আমরা আরেকটু জেনে নিতে যাবো, একটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন মায়ের আসলে ভিটামিন ডির প্রয়োজনীয়তা অনেক বেশি। সে সম্পর্কে স্যার যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এখন এটা নিয়ে অত্যন্ত মানে তৎপর, এবং কিছুদিন আগে আমি প্রথম আলোতে একটি টপিকস লিখেছি যে গর্ভস্থ শিশুর ভিটামিন ডি।
হ্যাঁ, অতএব মায়ের শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু শিশু যে মাতৃগর্ভে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং সেইখানে এই যে বললাম ভিটামিন ডি এর যে কার্যক্রম, মায়ের শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে ভিটামিন ডি প্রবেশ করবে না। সেই ক্ষেত্রে শিশুর যে অস্থি মজ্জা বৃদ্ধি এবং যে তার ব্রেইন অ্যান্ড আদার্স এগুলাও কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হবে না। সেক্ষেত্রে শিশুর গ্রোথ এবং পরবর্তী যে কিছু ব্যাহত হবে। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি, এ বিষয়ে আমার গবেষণাও প্রকাশিত হয়েছে, যে জন্মের পর মা থেকে যদি শিশু ভিটামিন ডি না নিয়ে আসে প্লাসেন্টার মাধ্যমে, তাহলে জন্মের পর যদি তার ভিটামিন ডি এর অভাব হয় তখন তার শরীরে হঠাৎ করে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং নবজাতকের যদি ক্যালসিয়ামের অভাব দেখা যায় সেক্ষেত্রে নবজাতকের খিঁচুনি হতে পারে এবং খিঁচুনি যদি দ্রুতভাবে চিকিৎসা না করা হয়, এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু ডায়াগনোসিস হয় না যে কি কারণে খিঁচুনি হলো, সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসযন্ত্র আটকে গিয়ে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়ে অথবা সিএনএস ড্যামেজের মাধ্যমে হাইপোক্যালসেমিয়া সিজারের কারণে শিশুর ইভেন মৃত্যুও হতে পারে। সেই জন্য গর্ভস্থ মায়েদের আমি এখন বলবো যে যারা প্রেগনেন্ট হবেন বা প্রেগনেন্ট আছেন তাদের সবাই ভিটামিন ডি যাতে শরীরে পর্যাপ্ত থাকে সে ব্যাপারে মানে অত্যন্ত সতর্কতা এবং সেটা স্বাভাবিক রাখার জন্য অবশ্যই তৎপর হতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে সমস্ত মায়েরা অলরেডি কনসিভ করেছেন বা প্রেগনেন্ট অবস্থায় আছেন, চিকিৎসকের পরামর্শ মতে ডেফিনিটলি তারা কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টটা অবশ্যই গ্রহণ করবেন এবং খাবারের মাধ্যমে ভিটামিন ডি যেন তার পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে শিশু এবং আপনি সবাই কিন্তু নিরাপদ থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি সুস্থতার জন্য ভিটামিন ডি। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস স্যার। স্যার, বিরতির আগে তো আমরা অনেক ব্যাপারগুলো জানলাম। এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে জানতে চাই যে এই যে ভিটামিন ডির সোর্স বা উৎস, এখান থেকে বিভিন্নভাবে আমরা পেতে পারি। কি কি উৎস থেকে আমরা ভিটামিন ডি সাধারণত পেয়ে থাকি? এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে আমরা মনে করি ভিটামিন মানেই আমরা যদি ভালো ভালো খাবার খাই বা ভিটামিন সমৃদ্ধ খাবার খাই তাহলে আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা মিটে যায়। ভিটামিন ডি এর ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। আপনারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে জানবেন বা যারা জানেন তারাও এ বিষয়ে চর্চা করতে সচেষ্ট হবেন যে ভিটামিন ডি এর যোগান কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যে একেবারেই অপ্রতুল, মানে খুব কম। আমাদের এই ভিটামিন ডি যেটা শরীরে আমরা নিত্য প্রয়োজনীয় হিসাবে বিবেচনা করি সেটা পেয়ে থাকি আমরা সূর্যালোকের সংস্পর্শে আমরা যখন যাব তখনই একমাত্র আমাদের চামড়ার নিচে বা ত্বকের নিচে যে ভিটামিন ডি এর একটা অপরিপক্ক রূপ থাকে সেটা সূর্যালোকের সংস্পর্শে যাওয়ার পরেই কিন্তু সেটা ভিটামিন ডি তে রূপান্তরিত হয় এবং সেটার সংখ্যা হচ্ছে শতকরা 85 থেকে 90 ভাগ। তাহলে বাকি 10 থেকে 15 ভাগ কিন্তু আমরা খাদ্যের মাধ্যমে যোগান পেতে পারি।
এখন এই 10 থেকে 15 ভাগও যে খাবার আমরা মনে করি দৈনন্দিন খাবারে আমরা পাবো, আসলে কিন্তু তা না। ভিটামিন ডি এর স্বল্পতা আমাদের কেন বেশি হয়? কারণ আমরা যে খাবারগুলা খাই তাতে কিন্তু ভিটামিন ডি তেমন ভাবে থাকে না। যেমন সামুদ্রিক মাছে ভিটামিন ডি থাকে, আমরা তো সামুদ্রিক মাছ তেমন খাই না। ভিটামিন ডি থাকে কুসুম, ডিমের কুসুমে। ডিমের কুসুমে খুব সামান্য পরিমাণে থাকে, এতটুকু থাকে যে আপনি সারাদিনে 2টা ডিমের কুসুম খেলেও এটা কোনোভাবেই পরিপূর্ণ হওয়া সম্ভব না। তারপরে আমরা অনেকে কি মনে করি যে ভিটামিন ডি থাকে বাদামে, ভিটামিন ডি থাকে দুধে, ভিটামিন ডি থাকে ব্রোকলিতে, এবং নানান ধরনের তত্ত্ব আমাদের সামনে যে উপস্থাপন করা হয় এ বিষয়ে আমি একটু সুস্পষ্ট ধারণা দিতে চাই। যদি কেউ বলে যে দুধে ভিটামিন ডি থাকে, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই যে বিদেশের বইগুলিতে লেখা আছে যে ভিটামিন ডি থাকে দুধে, কারণ তাদের দুধগুলা কিন্তু ফর্টিফাইড উইথ ভিটামিন ডি। আমাদের দেশের দুধ কিন্তু ভিটামিন ডি ফর্টিফাইড না। সেই ক্ষেত্রে ভিটামিন ডি 1 লিটার ভিটামিন ডি দুধ যদি কেউ খায়, তাহলে মাত্র সেখানে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যেতে পারে। অতএব এটা আমাদের চাহিদার 1/10 বা 20 ভাগের 1 ভাগেরও কম। দ্বিতীয়ত, তাহলে আমরা পরিষ্কার হলাম যে আমাদের ভিটামিন ডি প্রয়োজন মতো নেওয়ার জন্য সূর্যালোকের সংস্পর্শে যেতে হবে। এর মধ্যেও কিন্তু আবার কথা আছে, আপনাকে সকাল 10টা মতান্তরে 11টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমাদের দেশের মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট সূর্যালোকের সংস্পর্শে শরীরের কমপক্ষে 12 থেকে 15% যদি উন্মুক্ত রাখা যায়, তাহলে আমাদের দৈনন্দিন চাহিদা সূর্যালোকের মাধ্যমে মেটা সম্ভব। কিন্তু এর মধ্যেও আমাদের দেখা যাচ্ছে আমাদের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে সূর্যালোকের যে অভাব, প্রতিদিন আমরা সূর্যালোক পাই না, বা যতটুকু পাই সেটাও আমাদের বায়ু দূষণের কারণে। এই যে সূর্যালোকের যে আল্ট্রাভায়োলেট রে, যেটা অ্যাক্টিভলি এসে আমাদের ত্বকে কাজ করে, এটা আসতে আমাদের যে বায়ু দূষণের কারণে এটা বাধাপ্রাপ্ত হয়। তাই হয়তো হাজার চেষ্টা করেও আমাদের দৈনন্দিন চাহিদা এই রৌদ্রের সংস্পর্শে এসে মেটানো খুবই কষ্টকর। এটাই আমাদের বর্তমান অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ ফলাফল, যাতে দেখা গেছে যে বাংলাদেশের 75 থেকে 90 ভাগ মানুষই, সেটা গ্রাম এবং শহর মিলে সবাই কম বেশি ভিটামিন ডি এর অভাবে ভুগছে। অতএব নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের ভিটামিন ডির চাহিদা পূরণে অবশ্যই আরো মনোযোগী হতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন স্যার। আমরা একটু জেনে নিতে চাই শিশুর বয়স ভেদে ইন্টারন্যাশনাল ইউনিট অনুযায়ী কি পরিমাণে ভিটামিন ডির প্রয়োজন? হ্যাঁ, একটা কথা আমরা জানি, যারা বিশেষজ্ঞ আছি হয়তো অন্যান্য সবাই জানলেও খুব ভালো, যে আন্তর্জাতিক যে সমস্ত সোসাইটি আছে, ইনক্লুডিং দি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মেডিসিন and different societies of pediatric endocrinology and medicine, সবাই স্বীকৃতভাবে বলেছেন যে নবজাতক থেকে 1 বছরের শিশুকে প্রতিদিন 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি খাওয়াতে হবে। সে বুকের দুধ খাক বা সূর্যালোকে যাক আর না যাক, ইররেসপেক্টিভ অফ অল কন্ডিশনস, প্রত্যেকটা শিশুকে জন্মের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত তার শরীরে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি দিতে হবে। এটা একেবারে নিশ্চিত। এরপরে 1 বছর হওয়ার পরে এটা চাহিদা বাড়ে 600 ইন্টারন্যাশনাল ইউনিট, এবং সে যখন আরো বড় হয়, কিশোর কিশোরী হয়, তখন কিছুটা চাহিদা বাড়ে, সেটা প্রায় 800 হয়। এবং আমাদের যারা আমরা বড় আছি, স্বাভাবিক যে যুবক যুবতী বা স্বাভাবিক মানুষ, তাদের জন্য 800, এবং বার্ধক্য হচ্ছে যারা প্রবেশ করেছেন তাদের জন্য দৈনন্দিন চাহিদা 1000 সুস্থ মানুষের জন্য। এবং যাদের শরীরে কম আছে, অলরেডি যদি ডকুমেন্টেড থাকে বা কোনো ডিজিজ সিমটম থাকে ভিটামিন ডি রিলেটেড, তাদের চাহিদা কিন্তু আরো অনেক বেশি। সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি যদি আপনার অভাব থাকে,
তাহলে অভাবটা ওষুধের মাধ্যমে পূরণ করতে হবে। কোনোভাবেই সূর্যালোকের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো বিস্তারিত জানতে চেষ্টা করব। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি সুস্থতার জন্য ভিটামিন ডি। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস স্যার। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম ভিটামিন ডির উৎস কি, ভিটামিন ডির অভাব হলে কি কি প্রবলেম আমাদের শরীরে হয়ে থাকে এবং কি পরিমাণে ভিটামিন একজন অ্যাডাল্ট মানুষের প্রয়োজন হয় সে ব্যাপারগুলো আমরা জানলাম। এবং আমরা গবেষণালব্ধ তথ্য থেকেও জেনেছি যে ৭৫ থেকে ৮০ বা তারও বেশি অংশ মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ভিটামিন ডির অভাবজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে। স্যার আপনি একমত হবেন আমার সাথে যে একটা বয়সী অংশ দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অবসাদগ্রস্ত তার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। শিশু থেকে শুরু করে অ্যাডাল্টদের মধ্যে এই প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং অনেকাংশে ফ্লু, আমাদের দেশে এখন অসংখ্য পরিমাণে ফ্লু বেড়ে যাচ্ছে, অ্যাজমা সিম্পটম বেড়ে যাচ্ছে। আপনার কি স্যার মনে হয় এর সাথে কোনো অংশে ভিটামিন ডির অভাবজনিত সমস্যা কিছুটা হলেও দায়ী? অবশ্যই আমরা বলছি যে গবেষণা প্রতিনিয়তই ভিটামিন ডি এর যে কার্যক্ষমতা এটা নিয়ে কিন্তু তার পরিধি বেড়েই চলেছে। এবং আমি তখন স্বল্প পরিসর বলে ভিটামিন ডির কার্য বা কাজ কি কি, গুণাগুণ কি কি সবকিছু বলতে পারি নাই। যেটা আমাদের ডাক্তার ইমতিয়াজ বললেন যে মানসিকতা বা মানসিক যে সমস্যা, এখানেও কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিছুটা এফেক্ট করে, এরকমও গবেষণাতে দেখা গেছে। এবং বিভিন্ন ধরনের যে শরীর ভালো লাগছে না, ফিলিং আনওয়েল, হ্যাঁ। এবং একটা জিনিস কি, যদি আমরা মনে করি যে আমার হাড় এবং যেটা মাংসপেশি, এই দুইটাই তো আমাদের শরীরের সবকিছু মানে নিয়ন্ত্রণ করছে। এই দুইটা জায়গাতে যদি কোনো ধরনের সূক্ষ্মভাবেও যদি কোনো ঘাটতি থাকে, তারপরে আমি যেটা বললাম যে আপনার যদি ভিটামিন ডি এর অভাব হয়, তাহলে তো ডেফিনেটলি দের বোনস, যেটা ক্যালসিয়ামের অভাব হলে বোনসে কি হবে, অস্টিওপোরোসিস হবে। তার মানে বোন ক্ষয়ে যেতে থাকবে। আপনি দারুণভাবে না ক্ষয়ে যাওয়ার আগ পর্যন্ত তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু এই অল্প অল্প ক্ষয়ে গেলে সামথিং ইরিটেশন ইন ইউর বডি অর ইন ইউর মাইন্ড অর ইন ইউর ব্রেন, এগুলার ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডির স্বল্পতা দায়ী। এটা বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়েছে। যদিও আমরা এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষের ভিটামিন ডি এর অভাবের যে বিশালত্ব, সেটা সবার কাছে পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি না। সেজন্য আমি প্রায়শই লেখার চেষ্টা করি, বলার চেষ্টা করি যে আমাদের দেশে যতগুলা গবেষণা হয়েছে সেখানে বেশিরভাগই এবং শিশুদের দেখা যাচ্ছে দারুণভাবে ভিটামিন ডি এর অভাব, এবং এটা গ্রোথকেও হ্যাম্পেয়ার করছে। আমার কাছে আমি দেখছি যে যেসব শিশু গ্রোথ হচ্ছে না বলছে, তাদের দেখা যাচ্ছে ভিটামিন ডি দারুণভাবে অভাব রয়েছে। এবং তারই যে বহিঃপ্রকাশ, অনেক সময় রিকেটস বা পায়ের হাড় বেঁকে যাচ্ছে, বা শ্বাসযন্ত্রের যে আমাদের লাংস থাকে, লাংসের বাইরে যে রিপ থাকে সেগুলা বেঁকে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা শিশুদের গ্রোয়িং বোনে এটা দারুণভাবে পরিলক্ষিত হয়। তাই আমরা রিকেটস নামক রোগ কিন্তু বাংলাদেশে অনেক বিস্তৃতি, আমরা এটা বুঝতে পারি না যে পাটা বেঁকে যাচ্ছে বা শিশু হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে, হাঁটতে চাচ্ছে না, দাঁত উঠছে না,
হাত পা ব্যথা করছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, এই সব কিছুর পিছনে কিন্তু ভিটামিন ডির একটা বিরাট অবদান থাকার সম্ভাবনা আছে। তাই আমরা মনে করি যে এখন থেকে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমরা যেন সঠিকভাবে ভিটামিন ডি সূর্যালোকের মাধ্যমে তো নিবই, পাশাপাশি অভাব যদি থাকে তাহলে তা নিরাময়ের জন্য অবশ্যই তৎপর হব। জি, অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে ভিটামিন ডি আসলে প্রয়োজনীয়তা আমাদের শরীরে অনেকাংশে বেশি, এবং একজন শিশুকে যদি স্বাভাবিকভাবে গড়ে উঠতে হয়, তার কিন্তু ভিটামিন ডি আসলে পর্যাপ্ত পরিমাণে বডিতে না থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু সে বয়ে বেড়াবে। এবং আল্টিমেটলি কিন্তু এই শিশুকে নিয়ে কিন্তু ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তুলতে খুব কষ্ট হবে জাতির জন্য। তো আমরা একটু ছোট শেষ করে দিব আরকি। আমরা একটু জেনে নিতে চাই যে এই যে ভিটামিন ডির অভাবজনিত কারণে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা অনেক সময় প্রেসক্রাইব করে থাকেন। তো এ ধরনের ওষুধ যখন সেবন করবে, তখন কোনো বিধিমালা আছে কিনা? যে কখন খাবে, কিভাবে খাবে? এর সাথে অন্য কোনো ধরনের খাবারের ইন্টারেকশন এর কারণে তার অ্যাবজর্পশন কমে যায় কিনা? এ ব্যাপারটা যদি স্যার ছোট করে একটু। হ্যাঁ, এটা একটা জিনিস আছে, অবশ্যই তো চিকিৎসা নীতিমালা আছে। চিকিৎসা নীতিমালার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার দৈনন্দিন কি রিকোয়ারমেন্ট। এখন দৈনন্দিন যে প্রয়োজনীয়তা সেটা যদি আমরা সূর্যালোকে না যেতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন যে মেনটেনেন্স আছে সেটা, ওই যে বললাম যে নবজাতকের থেকে 1 বছর পর্যন্ত ডেলি 400 করে নিতে হবে। আবার তার থেকে বড় যারা, তারা যদি নিশ্চিত করতে না পারে তাহলে প্রতিদিন 600 করে নিতে হবে। এইভাবে আমাদের একটা হিসাব আছে ডেলি মেনটেনেন্স ডোজ। তাহলে এটা বড়দের ক্ষেত্রে, কিন্তু ছোটরা যেহেতু ডেলি তারা ক্যাপসুল খেতে পারে না বা একসাথে বেশি দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদের হয়তো দৈনন্দিন, কিন্তু যারা একটু বড় শিশু তাদেরকে কিন্তু আমরা একবারে যদি মাসের একটা ডোজ, যেমন ডেলি 600 দরকার, তার যদি কোনো ঘাটতি না থাকে তাহলে তার মেনটেনেন্স ডোজ 600 ইন্টু 330, তাহলে অ্যাবাউট 18,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার মান্থ দরকার। আমরা প্রতি মাসে যদি শিশুকে একটা করে 20,000 খাওয়াই দেই, ঠিক আছে, মোটামুটি মানে শিশুদেরকে যারা বেশি ওজন না, হয়তো 5 বছর পর্যন্ত, তাহলে তার দৈনন্দিন চাহিদাটা হয়তো মিটবে। এবং এটা ওজনের সাথে কিছুটা রিলেটেড আছে। তারপরের বড় বাচ্চা তাদেরকেও আমরা কিন্তু ওই যে মান্থলি ডোজে যদি আমরা একটা করে দেই, কারণ এই ভিটামিন ডি যেটা আমরা পাই বাজারে কোলিক্যালসিফেরল, এইটা আর কিন্তু হাফ লাইফ অনেক বেশি, তার মানে দীর্ঘদিন এটা শরীরে থাকে। অতএব মাসে যদি আমরা একটা খাই তাহলেও আমরা মাসের চাহিদাটা মেটাতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যাদের অভাব আছে, এখন অভাবের মাত্রাটা আপনাকে নির্ণয় করতে হবে অবশ্যই, সেটা রোগ বিশেষে এবং পরীক্ষার মাধ্যমে। যাদের রিকেটস হয়ে গেছে, আমরা যারা শিশু রোগ বিশেষজ্ঞ আছি বা শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ আছি, একটা শিশু যদি রিকেটস নিয়ে আসে তাহলে তাকে ভিটামিন ডি এর অভাব কতটুকু আছে সেটা একটা পরিমিত উপায়ে আমরা বের করতে পারি। অথবা যদি নাও করি তাহলে আমরা গড় পর্তায় ধরে নেই তার প্রতিদিন বয়স ভেদে ওজন ভেদে 2000 থেকে 6000 পর্যন্ত ভিটামিন ডি তার প্রতিদিন লাগবে, সাথে 500 ক্যালসিয়াম, 500 মিলিগ্রাম ক্যালসিয়াম, সেটা কমপক্ষে 3 মাস বা 12 সপ্তাহ চিকিৎসা নিতে হবে। এটা হচ্ছে চিকিৎসার একটা মানে নিয়ম। যাদের রিকেটস আছে বা সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে এই একটা চিকিৎসা আছে। এবং বড়দের ক্ষেত্রে যদি দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিজিজ একটা কিছু হয়ে গেছে, অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের ডোজটা আরো বেশি হবে স্বাভাবিকভাবে বড়দের জন্য। এবং মেনটেন্স ডোজটা আমরা যেমন বললাম যে বড়দের যেমন যদি 1000 করে আমরা ধরি প্রতিদিন, তাহলে 30,000 তার মাসে লাগবে। সেরকম ভাবে যে যদি তার দৈনন্দিন একটা রোগ হয়, যে তার ক্ষেত্রে তার তো 2000 প্রতিদিনে হবে না, তার দেখা গেল 8 থেকে 10,000 প্রতিদিন আমাদেরকে দিতে হতে পারে। আমি বড়দের ডোজটা খুব স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না, তারা বড়দের যে সমস্ত ডাক্তার আছেন তারা এটা নির্ণয় করবে। শিশুদের ক্ষেত্রে আমরা যেটা রিকেটস এর ক্ষেত্রে আমরা বললাম যে 2000 থেকে 6000, সাথে ক্যালসিয়াম অবশ্যই দিতে হবে। যাদের সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের ক্যালসিয়াম দিতে হবে, কারণ ভিটামিন ডি দেওয়ার সাথে সাথে শরীর চাইবে যে যেখানে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম গুলা টেনে নিয়ে আসতে। যদি আপনি ক্যালসিয়াম সাথে না দেন তাহলে হাড়ের থেকে ক্যালসিয়াম যদি টেনে আনে তাহলে হাড় দ্রুত আবার দুর্বল হয়ে ভেঙেও যেতে পারে। সেই জন্য যাদের সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের ভিটামিন ডির চিকিৎসার পাশাপাশি ক্যালসিয়াম দিতে হবে। আর যারা ওষুধপত্র ব্যবহার করছে, একটু আগে ডক্টর ইমতিয়াজ বলছিলেন যারা অ্যাজমা, নেফ্রোটিক সিনড্রোম,
তারপরে অ্যান্টি কনভালসেন্ট বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, সেই সমস্ত ওষুধ যারা ভিটামিন ডি মেটাবলিজমকে বাধাগ্রস্ত করে, সেই সমস্ত রোগের ওষুধ যারা দীর্ঘদিন ধরে খাচ্ছে, তাদের কিন্তু ভিটামিন ডি এর পরিমাণ শরীরে কমে যেতে পারে। সেই জন্য তাদের সতর্ক থাকতে হবে, তারা যেন নিয়মিত ভিটামিন ডি পায় এবং মাঝে মধ্যে চেক আপ করেও দেখা ভালো। আদারওয়াইজ আমাদের যে মেন রোগের চিকিৎসা করলাম সেটা, পাশাপাশি দেখা গেল যে আমার ভিটামিন ডি অভাবজনিত কারণে তার হাড় বা তার যে মাংসপেশি সেটা দুর্বল হইলো, তাতে করে তার কি হলো, গ্রোথ অ্যান্ড যে মেটাবলিজম, এবং আমি যেটা বললাম যে তার ব্রেন অ্যান্ড আদার্স যে এরিয়া অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি, এগুলো ব্যাহত হতে পারে, কারণ ওই সমস্ত ওষুধগুলো কি করে, ভিটামিন ডি এর মেটাবলিজমকে বাধাগ্রস্ত করে। জি, অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি স্যারের মাধ্যমে এবং যারা আমাদের কথাগুলো শুনছেন, পলিসি মেকার যদি কেউ শুনে থাকেন, আমাদের দেশে বাংলাদেশে আমরা সাধারণত বলে থাকি মধ্যম আয়ের দেশ, এবং এই মধ্যম আয়ের দেশে ভিটামিন ডির যে ডায়াগনস্টিক টেস্টের যে ভ্যালু, সেটা কিন্তু আসলে অনেকের পক্ষেই বেয়ার করাটা ডিফিকাল্ট। এইজন্য আমি পলিসি মেকার বা যারা হেলথ স্বাস্থ্য সংস্কার যারা যুক্ত আছেন তাদের অনুরোধ করে বলব যে ভিটামিন ডির প্রচুর পরিমাণে স্টাডি হওয়া দরকার। গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে এই স্টাডি করার জন্য অবশ্যই আমাদের ভিটামিন ডি লেভেলটা দেখা দরকার। এই ভিটামিন ডি লেভেলটা যদি আমরা দেখতে যাই, আমাদের যদি এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই সবার হাতের নাগালের মধ্যে যদি এই টেস্টের ব্যাটা আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই ভিটামিন ডি লেভেলটা নির্ণয় করতে পারবো। নির্ণয় করতে পারলে ডক্টররা খুব সহজেই কিন্তু তার চিকিৎসা ব্যবস্থাটা দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই একটা সুস্থ জাতি, যে সুস্থ জাতি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে না। ভিটামিন ডি অবশ্যই ওভারকাম করতে পারবে সূর্যালোকের মাধ্যমে, খাবারের মাধ্যমে, অবশ্যই সাপ্লিমেন্টের মাধ্যমে। এবং যারা ভিটামিন ডি অভাবজনিত সমস্যায় আক্রান্ত আছেন, তারা ডেফিনিটলি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভিটামিন ডি কিভাবে ওভারকাম করা যায়, ঘাটতিগুলো কিভাবে ওভারকাম করা যায়, সে ব্যাপারে একটা সুচিন্তিত পরামর্শ তারা নিতে পারবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।